This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নিউজ টপ 9-এ আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে যে খবরের নজর রাখবো, ক্যাম্পাসে জায়গা মেলেনি। এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করল যোগেশচন্দ্র কলেজ। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে হবে পুজো। মঞ্চে থাকবে ছাত্রনেতা সাব্বির নিজেই। কিন্তু কলেজের টাকায় পুজোর আয়োজন বাইরে কিভাবে, প্রশ্ন উঠছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় বিজেপির দালাল, উনি পুজোটা করতে দিচ্ছেন না এবং আমরা যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সাধারণ ছাত্রছাত্রীরা মিলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ইউনিট থেকে সহায়তায় আমরা আমাদের পুজোটা করছি। আর আমি বলতে চাই যে এই যে অপপ্রচার চলছে একজনের নামে, আমি বলছি অপপ্রচার বন্ধ করা হোক। আর কাল দুপুর 1টার সময় আপনার এই অপপ্রচারের জবাব পেয়ে যাবেন। আর আমাদের যারা যারা সহায়তা করে তাদের অনেক অনেক ধন্যবাদ। কালকে আমাদের পুজো হবে। হাইকোর্ট নির্দেশ দেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো কলেজের মধ্যেই হবে, আর দায়িত্ব থাকবে পুলিশ। কিন্তু সেই নির্দেশের পরে রাতারাতি দেখা গেল যে সেই কলেজের পুজো হচ্ছে রাস্তার ওপরে। দেখাই যাচ্ছে একদিকে যেমন প্রতিমা রাখা হয়েছে, অন্যদিকে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। যারা ছাত্রছাত্রীরা তারা বলছেন তারা পুজো করছেন এবং এই পুজো করার কারণ হলো যিনি প্রিন্সিপাল তিনি কোনোভাবেই সাহায্য করছেন না, তাই সেই পুজো বাইরে তাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফ থেকে এই পুজো একদিকে যেমন হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে অরূপ বিশ্বাসের যে কার্যালয় সেইখানে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা বলছেন যে এই পুজো মূলত বাইরে করার একটাই কারণ যে এই রাস্তা যথেষ্ট ঠিকঠাক এবং এখানে পুজো করলে অসুবিধা হবে না, তাই তারা বাইরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সেই ইউনিটের পুজো হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত খোদ মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব, রিপোর্ট জমাও দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে আগামীকাল কলেজে যাবেন খোদ শিক্ষামন্ত্রী। সমস্যার সমাধানে অধ্যক্ষর সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের নজর রাখবো। বাড়ল না ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ মাত্র 500 কোটি টাকা। সামান্য বাড়ল জোকা বিবাদীবাগ মেট্রো রেলের বরাদ্দ। 64 কোটি টাকা বেড়ে বরাদ্দ হয়েছে 914 কোটি টাকা। আরো বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ক্ষেত্রে গত অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল 906 কোটি টাকা। সংশোধিত বরাদ্দ হয়েছে যা কমে হয়ে গিয়েছে প্রায় অর্ধেক, 500 কোটি টাকা। এবার বরাদ্দর পরিমাণে কোনো রকম বদল হয়নি, অর্থাৎ সেই 500 কোটি টাকাই জুটেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দে। অপরদিক থেকে দমদম বিমানবন্দর নিউ গড়িয়া ভায়া রাজারহাট রেল প্রকল্পে মাত্র 720.72 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সংশোধিত বাজেট ছিল 1550 কোটি টাকা। একইভাবে জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো রেল পথের নির্মাণে মাত্র বরাদ্দ হয়েছে 914 কোটি টাকা। গত বছর এই বাজেট বরাদ্দ ছিল 850 কোটি টাকা, অর্থাৎ মাত্র 64 কোটি টাকা বেড়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেল প্রকল্প এটা, এবং বাজেটে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের বরাদ্দে সংশোধিত বরাদ্দ থেকে কোনো বদল করা হয়নি। অন্যদিকে জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাটের মেট্রো রেলের বরাদ্দ সামান্য বেড়েছে। গত অর্থবর্ষে ছিল 1208.61 কোটি টাকা, এবার তা কমে হয়ে গিয়েছে 850 কোটি টাকা। এবং এক্ষেত্রে গতবার ছিল 850 কোটি টাকা, এবার হয়েছে 1208.68 কোটি টাকা, অর্থাৎ 914 কোটি টাকা এক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে ভোটের জন্য বিহারে কল্পতরু মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতিবেশী রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা। বাজেটে বাংলা প্রতি বঞ্চনার অভিযোগ তুলল শাসক দল তৃণমূল কংগ্রেস। সবসময় সংঘাতে জড়ালে প্রকল্প পাবেন কোথায়? বাংলার শাসক দলকে পাল্টা কটাক্ষ বিজেপির।
বাজেটে লাভবান হবেন বাংলার মানুষ, বার্তা রাজভবনের। Makhana board in Bihar. Greenfield airports will be facilitated in Bihar. হিন্দিতে একটা কথা আছে, দেনে ওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পার ফারকে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সবচেয়ে লাভবান হলো বিজেপি জেডিইউ জোট শাসিত বিহার। সেই সঙ্গে ফের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগও উঠল। শনিবার বিহারে বিখ্যাত মধুবনী ঘরানার শাড়ি পরে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি স্থাপন, আইআইটি পাটনার পরিকাঠামোর বিস্তার, পাটনা বিমানবন্দরে পরিকাঠামো উন্নয়ন, গ্রিনফিল্ড বিমানবন্দর এবং মাখানা কৃষকদের জন্য উন্নয়ন বোর্ড নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নির্মলা। Financial support will be provided for the Western Kosi Canal ERM project, the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. Makhana board will be established in the state to improve production, processing, value addition and marketing of makhana. स्पेशल पैकेज इन बातों की तुलना में ये बजट का ये जो लोक लुभावना बजट बिहार को देख के पेश किया गया है वो मुझे लॉलीपॉप समान दिखता है। ভোটের বছরে কেন্দ্রীয় বাজেটে বিহার এত কিছু পেল, কিন্তু বাংলা কি প্রাপ্তি? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে চাপানুতোর। বিশেষ করে বিহারের মাখানা কৃষকদের জন্য বড় ঘোষণা করা হলেও কেন এবারও ব্রাত্য রইল বাংলার চা শিল্প? 3 বছর ধরে বাজেটে কোনো রকম চা শিল্পের জন্য মানে 1 টাকাও বরাদ্দ হচ্ছে না। পার্টিকুলারলি আসামে যদি ধরেন, যেগুলো বিজেপি শাসিত রাজ্য বা আমাদের এখানে চা অধিষ্ঠিত জেলাগুলিতে 3 জন বিজেপির এমপি আছে, তো আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট এবার চা শিল্পের জন্য কিছু প্যাকেজ ঘোষণা হবে, কিন্তু তাতে আমরা কার্যত একদম হতাশ। প্রাপ্তি অপ্রাপ্তির এই দোলাচলে যুক্ত হয়েছে রাজনীতি। কেন্দ্রীয় বাজেট পেশের পরেই বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে ফের শুরু হয়েছে চর্চা। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। একসময় বাংলা কিছু দেওয়া হয়নি। আমার সঙ্গে তৃণমূলের বিরোধিতা নিশ্চয়ই আছে, কিন্তু আজকে যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? বাংলাতে প্রকল্প এই জন্য আসছে না কারণ বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না। আপনারা একটা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে, আর আশা করছেন কেন্দ্র প্রজেক্ট দেবে আপনাদেরকে। তরজার আবহে বাজেটে বাংলার প্রাপ্তি সম্পর্কে বিবৃতি জারি করে রাজভবন। তাতে বার্তা দেওয়া হয়েছে, বাংলার মানুষ বাজেটে ঘোষিত যাবতীয় সুযোগ নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী। বার্ষিক 12 লক্ষ টাকা আয়ে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে তাতে নিশ্চিতভাবেই বাংলার মানুষের লাভ হবে। কৃষিক্ষেত্র, পরিকাঠামো উন্নয়ন, উৎপাদন ক্ষেত্রেও সমৃদ্ধ হবে বাংলা। বিকশিত ভারতের পথ বিকশিত বাংলা হয়েই এগোবে। বাংলার পাশাপাশি বঞ্চনার একই অভিযোগ অন্ধ্রপ্রদেশকে ঘিরেও। তা নিয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিহারের জন্য বোনান্সা, ভোটের বছরে এটা অবশ্য স্বাভাবিকই, কিন্তু অন্ধ্রপ্রদেশ যা কিনা এনডিএ জোটের অন্যতম পিলার, তাদের কপালে কিছু জুটল না কেন? যদিও অন্ধ্রে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই বাজেটকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি। সালটা 1986, সে বছর রিলিজ করেছিল তপন সিনহার সিনেমা আতঙ্ক। ছবির একটা সংলাপ নিশ্চয়ই মনে আছে, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। বর্তমান সময় জানেন তো সাধারণ মানুষের অবস্থাও যেন তেমনই। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পরও এলাকার সাধারণ মানুষের মুখে সেই একই কথা, দিনে দুপুরে মাথা থেঁতলে খুন, অথচ কেউ কিছুই দেখেননি। ক্ষমতার লড়াইয়ের মাঝে চিড়ে চ্যাপ্টা জনতা যে বড্ড অসহায়। দিনে দুপুরে নৃশংস খুন, জনবহুল রাস্তায়। কারা খুন করলো, ঠিক কি হয়েছিল, এইসব প্রশ্নের উত্তর দিতে পারেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু সত্যি কথা বললে যদি শাস্তি পেতে হয়, ঝামেলায় জড়াতে হয়, তাই মুখ বন্ধ রাখাই যেন বুদ্ধিমানের কাজ।
ঘটনা ঘটেছে দেখেছেন, শুনেছেন? কি হয়েছিল? মানে আপনার দোকান কি খোলা ছিল না বন্ধ? তখন দোকান খোলা ছিল যখন এই ঘটনা ঘটে? কি হয়েছিল দাদা? তখন আমি ছিলাম না। আমি কে ওই ব্যক্তি জানেন? চেনেন না? আমরা দেখিনি তো, আমরা দেখিনি। আমরা দেখেছি যে ওখানে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি তারপরে দেখলাম যে দিনকাল খারাপ, আমি বন্ধ করে উপরে চলে গেছি। রীতিনীতি যা যে এখানে বন্ধ করে উপরে যাওয়াই ভালো। তৃণমূল কর্মী খুনে রেশ গিয়ে পড়েছিল কাছের একটি বাড়িতেও। সূত্রের খবর, এক বিজেপি কর্মীর লজে পাল্টা হামলা চালানো হয়, ব্যাপক ভাঙচুরও হয়। ছবিতে স্পষ্ট ধ্বংসলীলা। দুপুরে খুনের পর বিকেলে ভাঙচুর, কিন্তু সেখানেও কেউ কিচ্ছু দেখেননি। এই বাড়িটা এখন ভাঙচুর হলো, আপনি ছিলেন, দেখেছিলেন? কালকে আমাদের উইক অফ ছিল না। উইক অফ ছিল, পরে এসে দেখলেন এরকম অবস্থা? না, সকালে দেখলাম, আমরা কালকে কিছু দেখিনি। দাদা এখানে এই বিয়ে বাড়িটা এরকম ধ্বংস দেখেছেন আপনারা গতকাল? দেখেননি? না, তখন আসেননি? না, কালকে আমি ছিলাম না। ও ছিলেন, বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। বাড়িটা কি করে হলো দেখেছেন? কালকে বন্ধ ছিল। আপনার কি পুরো এলাকারই সবার সবকিছু বন্ধ ছিল নাকি? যার কাছেই যাচ্ছি সবাই বলছে বন্ধ। পরে কিছু শুনেছেন তো নাকি? দাদা এই পাশে এরকম একটা ভাঙচুর হলো এই বাড়িটা, কালকে ছিলেন আপনারা? তখন ছিলেন না? বন্ধ ছিল। আচ্ছা, আপনারা ছিলেন যখন হলো? আপনার দোকান বন্ধ ছিল? বন্ধ ছিল কালকে পুরো এলাকায় বন্ধ ছিল তোমাদের? হ্যাঁ, মানে আপনারা দেখেছেন কিছু একটা হচ্ছে? লোক আসলো ওইটুখানি অব্দি লোকে দেখেছে। কত লোক তাও? বলা যাবে। তপন সিনহার ছবি আতঙ্ক পর্দায় ঝড় তুলেছিল। আর নৈহাটি ব্যারাকপুরের শিল্পাঞ্চলের অবস্থা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। কিন্তু তাতে নেতাদের কি? তাঁরা বরং চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে ব্যস্ত। আমি এতদিন মাসে 3 থেকে 4 বার ভাটপাড়ায় যেতাম, সামনের মাস থেকে আমি 8 বার ভাটপাড়ায় বসবো। আমি দেখি অর্জুন সিং 2026-এ ভাটপাড়ায় যেতে কি করে। আমি দায়িত্ব নিয়ে বলছি। অর্জুন সিংকে চমকাচ্ছ, অর্জুন সিংকে ধমকি দিচ্ছ। অর্জুন সিং তোমার ধমকি, তুমি আমার সামনে বাচ্চা আছো। নেতাদের চ্যালেঞ্জ, আর জনতা বলছে মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে তন্নিষ্ঠা মজুমদার ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বভার পেয়েই রাতেই নৈহাটি থানায় হাজির নতুন সিপি অজয় ঠাকুর। নৈহাটিতে গতকাল তৃণমূল কর্মী খুনের ঘটনা তদন্ত কত দূর, কেন অভিযুক্তরা ধরা পড়ল না, তার তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে কৈফিয়ত তলব করলেন নতুন পুলিশ কমিশনার। অকুস্থলে নিজে খতিয়ে দেখেন অজয় ঠাকুর। আরও একটা বড় খবরের নজর রাখতেই হচ্ছে, এই মুহূর্তে শাস্তির মুখে পড়তে চলেছেন ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাকে ছুটিতে যেতে বলা হয়েছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাসরুমের মধ্যেই পড়ুয়াদের সঙ্গে মালা বদল করে বিয়ে সারেন অধ্যাপিকা। সোশ্যাল মিডিয়া শোরগোল ফেলে দেয় ক্লাসরুমে বিয়ের ভিডিও। TV9 বাংলার সামনে অধ্যাপিকা দাবি করেন এটি আসল বিয়ে নয়, শিক্ষার্থীদের শেখাতে মনস্তাত্ত্বিক নাটকের অংশ। এই একটা ড্রামা ক্লিপ, মানে একটা ফ্রেশার্স পার্টিতে অনেক কিছুই হয়, নাচ হচ্ছে, গান হচ্ছে, ড্রামা হচ্ছে, বাট শুধু পার্টিকুলারলি একজন ড্রামা ক্লিপটাকে নিয়ে ভাইরাল করেছে। তো এটা খুবই, আই উড সে এটা খুবই নোংরা ব্যাপার, বাজে ব্যাপার। এটা না ভেবে যে অবভিয়াসলি এটাতে আমারও ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর ক্যারিয়ার আছে, ফিউচার আছে, এবং সেটাও না ভেবে সে নিজের মতন স্টেপ নিয়েছে এবং একটা নর্মাল ড্রামা ক্লিপকে ভুলভাবে, বাজেভাবে, নোংরাভাবে প্রেজেন্ট করা হয়েছে। যদিও অধ্যাপিকার সব দাবি খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তাদের রিপোর্টে জানানো হয়েছে এটি কোনো ড্রামা বা প্রজেক্ট নয়, মজা করার জন্যই অধ্যাপিকা এটা করেছিলেন, উল্লেখ তদন্ত কমিটির রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী যে ঘটনাটা ঘটেছে সেটা ঠিক সেই অর্থে সাইকো ড্রামা বা পার্ট অফ দ্য কারিকুলাম সমস্ত কিছু না। এটা একটা সিম্পলি মজা করা হয়েছে পুরো ব্যাপারটাতেই। পুরো ডিপার্টমেন্টের মধ্যে অন্য টিচার এবং স্টুডেন্টদেরকে নিয়ে করেছেন, এটা তো অথরিটির কোনো ধারণা ছিল না, অথরিটি জানতো না। তো অথরিটি জানার পর থেকে যে ব্যবস্থাটা নেওয়া, টেম্পোরারি সেটা ইমিডিয়েট মেজার নিয়েছে, তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ন্যাচারালি এই ধরনের ঘটনা সাপোর্ট করে না অথরিটি। কিন্তু বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারই বলেছিলেন এটা পাঠ্যক্রমেরই একটা অঙ্গ। এটা আমরা যেটা জানতে পেরেছি, এটা নাকি ওদের একটা
এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড সাইকোলজি, তো এটা থেকে একটা অ্যাপ্লাইড সাইকোলজি লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা। তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুরকম ভার্সন কেন? তদন্তের আগেই রেজিস্ট্রার কিভাবে বললেন ঘটনাটা পাঠ্যক্রমের অঙ্গ? বাইপাস হত্যাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে হারহিম করা তথ্য, 5 বার কোপানো হয় রফিয়া শাকিল শেখকে। নিহত তরুণীর শরীরে 5টি ক্ষতচিহ্ন মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ আঘাতের কারণে মৃত্যু। পুলিশ সূত্রে খবর, ফারুক আনসারির খোঁজ এখনো মেলেনি। পরে খবরের নজর রাখবো অমানবিক ছবি সিউড়িতে। শাশুড়িকে পায়ে শিকল বেঁধে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দিল পুত্রবধূ। পথ চলতি মানুষের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। জানা গেছে ওই মহিলার নাম সরেশা বিবি, বাড়ি ইলামবাজার থানা এলাকার শিবপুর গ্রামে। Cancer Healer Center, a new beginning.